ইনশরাহ সরল বোকাসোজা ঝুমঝুমির মাকে বলে বাচ্চা নিতে উপযুক্ত বয়স হলে হয় না। ঝুমঝুমির মা বাচ্চা একটা আবেগ নয়, শুধু একটা রেসপন্সিবিলিটি। উপযুক্ত মানসিক পরিস্থিতি দরকার হয়। আমার মনে হচ্ছে আমি এখন প্রস্তুত নই। একটা বাচ্চা নিলাম ধুম করে, তারপর তার টেক কেয়ার করতে পারলাম না ঠিক করে। এটা তো অন্যায় কাজ আমার মতে। নিজের ক্যারিয়ারটা একটু নেড়ে চেড়ে দেখি, তারপর ভাববো বাচ্চার কথা। তখনই ভাববো যখন আমি সম্পূর্ণভাবে আমার সন্তানের হয়ে থাকতে পারবো। তার প্রতি দায়িত্ব পালন একটু যেন গাফিলতি না হয়। এখন আমাকে দেখছো, আমি এখনো ভীষণ অগোছালো। ঝুমঝুমির মা ম্যাডামের এত জটিল কথা বুঝতে পারে না। বাচ্চা নিয়ে তো এত হিসাব নিকাশ করতে হয়। ঝুমঝুমিকে জন্ম দিতে গিয়ে তো সে করেনি। পেটে এসেছে, জন্ম দিয়েছে, দুধ খাইয়েছে, লালন পালন করেছে। কি জানি বাবু, শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার এসব ঝুমঝুমির মায়ের মাথায় ঢুকবে না। সে চলে যায় রান্নাঘরে। রাতে রান্না সেরে ঝুমঝুমির মা যখন চলে যায় তখন সন্ধ্যা 7টা। ইনশা বারবার ঘড়ি দেখছে। ইদানিং এসপি খুব রাত করে বাড়ি ফেরে। লাঞ্চ টাইমে 1 ঘন্টা আর রাতে 9 ঘন্টা, এইটুকু সময় পাওয়া যায় লোকটাকে। বাইরে ঝমঝমে বৃষ্টি। বৃষ্টি হলে মইনের অসভ্যতামি বেড়ে যায়। ঠেলে ঠুলে দূরে সরানো যায় না। বাবুই পাখি নিজের বাড়িতে যেভাবে ঘামটি মেরে থাকে, গোটা রাত ঠিক তেমন কাটে ইনশার মইনের বুকে। ইনশা ভাবতে ভাবতে হাসলো। ভাই, আপনারা আমার ভিডিও গল্পগুলো সুন্দর করে শোনেন, কিন্তু লাইক করেন না। এই ভিডিও মেক করতে আমার অনেক কষ্ট হয়। প্লিজ একটু লাইক করবেন, আমি তো আর কিছু চাই না। ভাবছি এই চ্যানেলটা একটা করে ভিডিও দেবো প্রতিদিন। এতে আমারও কষ্ট পরিমাণটা কম হবে, আপনাদের লাইক করতে কষ্ট কম হবে। ফোনটা হাতে তুলে নিয়ে কল দিল মইনের পার্সোনাল নাম্বারে। কলটা কেটে দিল মইন। ইনশাও মজা করে আবারও দিল, বারবার দিল। বারবার কলটা কেটেও না, বারের বার মইন কলটা রিসিভ করে। তার দৃষ্টি হাতে একটা কাগজে নিবদ্ধ। ইসি কিছু বলার আগে মইন বলে ওঠে, কি ব্যাপার, কল কেটে দিচ্ছি তো। ইসি একটু থমকায়, পরপর বলে, কি ব্যাপার এসপি, আজকে বইয়ের ধমকাতেও শিখেছ যে? মইন চুপ করে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে গলার স্বর খাদে নামিয়ে বলো, আজ তাড়াতাড়ি ফিরছি, আর আধ ঘন্টা লাগবে। ইসি খুশি হয়ে কল কেটে টেবিলে সেট করে। একটা সুন্দর বৃষ্টিস্নাত রাতে পরিকল্পনা করে নেয় বসে বসে। বেশ কয়েকদিন দুজনে নিবিষ্ট হয়ে সময় কাটানো হয়নি। ইসি আজ নিজের থেকে আমন্ত্রণ জানাবে মইনকে। মইন এটা ভীষণ পছন্দ করে। ওয়ার্ড্রোব খুলে মইনের পছন্দ একটা শাড়ি বের করে বড় গলার ব্ল্যাকলেস স্লিপলেস ব্লাউজের সাথে পরে নিজেকে আয়নায় দেখে হাসতে হাসতে লুটোপুটি খায় সে। কি ইসি, আজ কত হ্যাংলা হয়েছে। স্বামীকে খুশি করতে তার কত চেষ্টা। শাড়ি পরে গায়ে পারফিউম মেখে পুরো পটির বিবি হয়ে অপেক্ষা করছে একা অ্যাপার্টমেন্টে। মইন ঠিক আধ ঘন্টা পরই এলো। অল্প স্বল্প ভিজেছে সে। দরজা খুলে দেখতে পেল তার জন্য অপেক্ষা করছিল এক টুকরো হৃদয় প্রশান্ত করা চাঁদ। ইসি দাঁড়িয়ে আছে নাজুক হয়ে। মইন শুকনো মুখে ইসির পা থেকে মাথা দেখে। ইসি ভুরু উঁচিয়ে খুনসুটি করে বলে, কোলে নাও। ভিতরে ঢোকে মইন। ইসি দরজা বন্ধ করে আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার, কোলে নাও? কেমন বাচ্চা সুলভ বায়না। ইসি সরল মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আস্তে ধীরে মইন বলে, আমার ট্রান্সফার অর্ডার এসেছে ইসি। আচ্ছা, একটু পানি দাও, পানি খাবো। ভীষণ রেগে গিয়েছে ইহান তাজহর মির্জা। হসপিটালে এসেই ইনুকে বকেছে। কেন তাকে আগে জানানো হয়নি? ইনু চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে প্রীতম প্রেরণাকে নিশ্চিন্ত করা হয়েছে। এখানে ইহান তাজহর মির্জা এসেছে। প্রীতম ইহানের কথা শুনে একেবারে নিশ্চিন্ত হয়েছে। মির জেনিকে আগামীকাল রিলিজ করে দেওয়া হবে, তবে আজ রাতটা থাকতে হবে এখানে। 3টা স্যালাইন চলছে সারা রাত। প্রণমী মির জেনির কেবিনে তার মাথার কাছে বসে আছে।
মিস জেনির হাত ধরে। ইনু একটা সোফাতে ডক্টরের সাথে কথা বলে ইহান কেবিনে ঢুকে বোনের দিকে তাকিয়ে বলল, এখানে কে এনেছে ওদের? পুনমি আর মিস জেনিকে হসপিটালে কে এনেছে? ঘামছে ইনু, ঢোক গিলছে বারবার, আর চোখে পুনমিকে এক পলক দেখে বড় দাদানকে বলল, এক পথচারী এনেছে দাদান। পুনমি চুপচাপ ভাবির মিথ্যে কথাগুলো শুনছে। তার মুখে ভাবলেসিন। অবশ্য এসবে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ইহান বলল, রাত বাড়ছে, এখানে কাউকে থাকতে দেওয়া হয় না, নার্সরা আছে। তোরা দুজন অ্যাপার্টমেন্টে একা আজ রাতটা থাকবি কি করে? ইনু এবারও ঢোক গিলছে। ইহান কোনো কিছু না ভেবে বলল, আমাদের বাড়িতে যাবি? ইনু আর একটা ফাঁকা ঢোক গিলে বলল, পুনুকে নিয়ে ওখানে যাব কি করে দাদান? ওখানে মেজো দাদান আছে তো, প্রীতম আমাকে খুন করে ফেলবে। ও শিট, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বলেই 2 মিনিট কিছু একটা ভাবল ইহান, পরপর বলল, আচ্ছা চল ইসির ফ্ল্যাটে পৌঁছে দিই তোদের, আজ রাতটা ওখানে থাক, আমি কাল খুব ভোরে এসে তোদের পিক করে নেব। ট্রান্সফার অফার এসেছে মানে? সম্মিত হয়ে বিস্ফোরিত নেত্রযুগল মেলে মইনের গম্ভীর উদাসীন মুখের দিকে তাকিয়ে আছে। মইনও সরাসরি বইয়ের চোখের দিকে তাকিয়েছিল। ইসি আবারও বলে উঠল, বলো মানে কি? অর্ডার এসেছে কেন? ওটা আমার প্রশ্ন। কজ দেখিয়েছে আমার গাফলতি। হেডকোয়ার্টার থেকে জবাব পায়নি ইসি। গাফলতি? ইসি লোকটাকে দেখছে। তার হঠাৎ এত খারাপ লাগছে মানুষটার জন্য। এটা একটা একান্তই বড় দুঃসংবাদ মইনের জন্য। মইন চোখ নামায় না। ইসি ছুটে গিয়ে পানি এনে মইনের হাতে পানি দেয় 1 গ্লাস। পানি খেয়ে গ্লাসটা ইসির হাতে দিতে ইসি বলল, কোথায় ট্রান্সফার হয়েছে? বান্দরবন। অস্ফুট স্বরে জবাব দিল দ্বিতীয় দফা। চমকে ওঠে ইনশাও। বান্দরবন? সরাসরি বান্দরবন? এটা কেমন জুলুম! এই যৌক্তিকতা কোথায়? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে ইসি আহত গলায়। মইন ভাবলেসিন মুখে একটু মুহূর্তে ইসিকে দেখে। কোনো জবাব না দিয়ে সোফাতে বসে এক হাতে টেনে নেয় ইসিকে। কোলে বসে গম্ভীর উদাস মুখে ইসিকে ভালো করে খেয়াল করে বলো, এভাবে আমার জন্য সেজেছিলে তুমি? ইসি মলিন মুখ করে উপর নিচ মাথা ঝাঁকিয়ে জবাব দেয়। মইন একটা তপ্ত শ্বাস ফেলে ইসির নরম দুটো হাত ধরে অপরাধীর ন্যায় বলল, আই এম সরি, তোমার এই সময়টা নষ্ট করে দিলাম, বাট ট্রাস্ট মি, আই ওয়াজ ডেসপারেট টু শেয়ার উইথ ইউ। ইসি তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বামীর দুগালে রেখে বলে, এবং আমি সরি, ভীষণ সরি। আমি তোমার এই মুহূর্তে মন খারাপ দূর করার উপায় আমার জানা নেই ফরাজি। আমি কি করতে পারি? ফোন বেজে উঠল ইসির। কলটা রিসিভ হতে ওপাশ থেকে ইহান অনেক কিছু বলল ইনশাকে। কল কেটে মইনের দিকে তাকিয়ে বলল, ইনু আর পুনু আসছে মিস জেনি হসপিটালে। আজ রাতটা এখানেই থাকবে। হ্যাঁ তো আসতে বলো। বলেছি। ইসি মইনের দিকে এগিয়ে যায়, জড়িয়ে ধরে শক্ত করে। ভীষণ নর্মস্বরে বলে, মইন আমি কি করবো বলো? তোমার জন্য তোমার ভীষণ খারাপ লাগছে। এখন কি হবে মইন? বিক্ষিপ্ত মনটা এমন নরম স্বরে প্রশান্ত হয় খানিকটা। ইসিকে আলগে নিয়ে মইন জবাব দিল, আমি পেয়ার দেবো একটা, তাতেও যদি কাজ না হয় যা হবে দেখা যাবে। তার আগে এই শাড়ি ব্লাউজ পাল্টে এসো। এই সাজটুকু শুধু আর শুধুমাত্র আমি না হয় দেখব। ইনুকে দেখে কী লাভ? চূড়ান্ত মন খারাপে লজ্জা পায় ইনশাও। উঠে গিয়ে শাড়ি পাল্টে ব্লাউজের টি-শার্ট পরে আসে। মইন ইউনিফর্ম পাল্টে নেয়। ইসি মইনের ট্রান্সফার অর্ডারটা দেখলো ভালো করে। আচমকা বুকটা কেমন খা খা করে উঠল। বান্দরবন? যদি মইন কিছু করতে নাই পারে, এভাবে এতটা দূরে সবার থেকে আলাদা হয়ে যাব ওরা দুজন। মইন এসে ওর কাঁধে একটা হাত রেখে বলল, মেহমান আসছে বাসায়, এখন এই টপিকটা অফ করো। রাত 11টা নাগাদ ইহান ইনু পুনমিকে ইসির অ্যাপার্টমেন্টে রেখে যায়। ইনু ফোন করে প্রীতমের থেকে পারমিশন নিয়ে
নিয়েছিল এ ব্যাপারে। মৈনিশি নিজেকে দুঃসংবাদ চেপে রেখে আপাতত অতিথি আপ্যায়নে ব্যস্ত। অ্যাপার্টমেন্টে একটা বেড। ইনশাও নিজেদের বেডরুমেটাকে নতুন চাদর বিছিয়ে ছেড়ে দেয় ইনু আর পৌনমীকে। পৌনমী রাজি হয়নি এভাবে স্বামী স্ত্রী ব্যক্তিগত বেডরুমে থাকতে। ইনশা অনেকবার বলার পরও রাজি হয়নি। ওদের তার গেস্ট রুমে ম্যাট্রেস বিছিয়ে দিয়ে ইনশার রুমে এসে দাঁড়ায়। মইন ল্যাপটপের সামনে বসে একটা পেয়ার লিখছিল। তার ট্রান্সফার অর্ডারটা আটকে দিতে রাতে প্রীতম প্রেরণাদের পৌঁছে দিয়ে ঘন্টা চারেকের মতো বিশ্রাম নিয়ে ভোরের ট্রেনে ঢাকা ফেরে। ইহানও খুব ভোরে ইনু আর পৌনমী ইসি অ্যাপার্টমেন্ট থেকে তুলে নেয়। ইনশাও গিয়েছে তাদের সাথে মিস জেনিকে দেখতে। হসপিটালে ঢুকে নিরিবিলি প্রীতম যখন শুধুমাত্র বউ আর বোনকে পেল, শুরুতে প্রীতম ইনুকে বলল কীভাবে কী করলো বলো, কি হয়েছিল এবার বলো, কে এনেছে ওদের এখানে? বারবার ঢোক গিলছে ইনু। সে টের পাচ্ছে প্রীতমকে সে মিথ্যা বলতে পারবে না। তবে দাদানের নাম শুনলে এখানে কি হবে সেটা ভেবে ইনু ফর্সা মুখটা সুখে একটুখানি হলো। ইনু নির্লিপ্ততায় টের পায় পৌনমী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিজেই বলে উঠে ভাইয়া। প্রীতম ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকায়। পৌনমী বরফ ঠান্ডা গলায় বলে ওঠে একজন পথচারী এনেছে আমাদের এখানে, সে চলে গিয়েছে। ইনু তাকায় পৌনমীর মুখের দিকে। তীব্র গ্লানি জেগে ধরে মুহূর্তে তাকে। এই মেয়েটা মিথ্যা বলল কেন, কিসের জন্য? বরাবর প্রীতমও শুদ্ধকে নিয়ে যায় ওয়াসিদের কবর জিয়ারত করা। এবার তা হলো না। আজ সারাদিনে প্রেরণা শুদ্ধ জন্ম নিবন্ধন সনদ নিয়ে ইউপি অফিসে ছোটাছুটি করছে। ইউপি চেয়ারম্যানকে পায়নি যদিও, শুদ্ধ ছিল প্রেরণা ফুপির কাছে। বিকেলে শুদ্ধ ফুপি আর 18 বয়সী ফুফাতো ভাইকে নিয়ে প্রেরণা ওয়াসিদের বাড়ি বেরিয়ে কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াসিদ শরীফ এবং প্রেরণা ফুপি মুনিবা একই এলাকার, পাশাপাশি দুটো ওয়ার্ডের মানুষ। এখানে ওয়াসিদের একটা বাংলো ছিল যেটা প্রেরণা বিক্রি করে এলাকা ছেড়েছিল। আছে শুধু ওয়াসিদের পিতৃসূত্রে পাওয়া অনেক জমি, যেগুলো সেভাবেই পড়ে আছে। ওয়াসিদ ছিল এতিম, তার কোনো ভাই বোন ছিল না। তার চাচারা ভীষণ লোভী এবং চতুর লোক, যারা বর্তমানে ওয়াসিদের জমি জমা দখল করে নেওয়ার বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আড়ালে আবডালে শুধুমাত্র প্রেরণার জন্য পাচ্ছে না। এই এলাকার নামকরা বাড়ির নাম শরীফ বাড়ি, পাশাপাশি 18টা বাংলো। প্রেরণা এই বংশের বউ ছিল, তবে কখনো সদর পায়নি এই মানুষগুলো থেকে। ওয়াসিদের মৃত্যুর পর যেন মানসিকভাবে প্রেরণা আরও আঘাত পাচ্ছিল এই লোকগুলো থেকে। তাই তো সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল কবরস্থান বাংলোগুলো থেকে খানিকটা দূরে ছিল। প্রেরণা সিদ্ধান্ত নিয়েছে কারো সাথে দেখা করবে না। তাদের হুল ফোটানোর কথা প্রেরণা আর সহ্য হয় না। প্রেরণা আর এগোলো না। দূর থেকেই সাদা মার্বেল পাথরে বাঁধানো পারিবারিক কবরস্থানে গেট চোখে পড়তেই পা থমকানো ভদ্রমহিলার। তার সামনে এগোনের সাহস, মানসিক শক্তি নেই তার। প্রতিবারের মতো সে ধপ করে বসে পড়ে লাল পাথরের বেঞ্চটাতে। আর যেতে পারল না সে। ফুফাতো ভাই রবিনকে বলো শুদ্ধকে নিয়ে যাও ওর বাবার কবরের কাছে। প্রেরণা কণ্ঠস্বর স্বাভাবিক। মুনিবা আঁচল দিয়ে চোখ মুছল। শুদ্ধ রবিন মামার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা ছেলেকে টেনে কাছে নিয়ে চুমুখে বলো মনে আছে কি বলতে হবে? মাথা নাড়ায় শুদ্ধ। তার মনে আছে। প্রেরণা জিজ্ঞেস করে কি? দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রেরণা সে বহু আগে সিদ্ধান্ত নিয়েছে ছেলের সামনে ওর বাবার জন্য কাঁদবে না। আজও তাই হলো। সে তার কথা রাখল। রবিন এগিয়ে যায় শুদ্ধকে নিয়ে তার বাবার কবরের কাছে। এদিকে ঠিক যখন প্রেরণার সাথে দেখা হয়ে যায় ওয়াসিদের চাচা মোতালিবের। প্রেরণাকে এভাবে দেখতে পেয়ে বিস্মিত হয়ে বলল
ওমা, বৌমা যে, ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? কথায় কথা মুত্তালিব তুললেন নানান অভিযোগ। প্রেরণাকে দোষী করলেন তাদের বংশের নাতিকে প্রেরণা কেন এত তাদের থেকে আড়াল করে, সেই নিয়ে নানা অভিযোগ তাদের। প্রেরণা জবাব দেয় না। মুত্তালিব সব আলোচনা নিয়ে শেষে ফিরলেন ওয়াসিদের জমিতে। প্রেরণাকে বোঝানো যায় জমিগুলো প্রেরণা যাতে অল্প দামে বিক্রি করে দেয়। তখন প্রেরণা ক্ষিপ্ত হয়ে জানিয়ে দেয় ও সব কিছু শুদ্ধর বাবার ছিল, এখন সব শুদ্ধর। শুদ্ধ বড় হোক, তারপরও বুঝবে কি করতে হবে। আর বাংলোটা বিক্রি করে ওই টাকা দিয়ে ফ্ল্যাট আমি শুদ্ধর নামে কিনেছি। ও বড় হোক, মানুষ হোক, তখন বাবা প্রত্যেক জমি আরেকটা বাংলো আমার ছেলে তুলবে। আপনারা তো দুশ্চিন্তা করবেন না চাচা। মুখটা অন্ধকার হয়ে মুত্তালিব প্রেরণাকে অনেক সাধল বাড়িতে ঢোকার জন্য। প্রেরণা গেল না। শুদ্ধ কিনে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলে যেন বেঁচে যায়। বিকেলে মির্জেনিকে নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছান পর প্রীতম গেল বাজার করতে। পূনমী তখন মির্জেনির পাশে বসেছিল। ইনু এক বাটি স্যুপ এনে মির্জেনিকে দেয়। মির্জেনি তার কেউ না সত্যি বলতে, তবে এই মহিলা প্রতিদিন কি ভীষণ আদর রাখে ইনুকে। তা ইনু খুব সেবা করছে মির্জেনির। ইনু ভাবে তার শাশুড়ি থাকলে হয়তো এমন আদর সে পেত। তাদের দু বোনের কপালে শ্বশুর শাশুড়ি নেই। ইনু যা ননদ আছে দুটো, ইসির তাও নেই। মির্জাবাড়ি থেকে খবর এসেছে আমার বড়মা মেজমা আসছে মির্জেনিকে দেখতে। ওনারা সবাই টাঙ্গাইল থেকে আজ সকালে ফিরেছেন। খুব গন্ডগোল লেগেছে নাকি বিয়ে বাড়িতে, বিস্তারিত শোনেনি ইনু। বাড়ি মেয়েটকে কি রাখতে হবে বলে ইনু চলে যায়। পৌর্ণমী জন্য চা বানাতে হয়। গতকাল ভিজে গলা বসিয়েছে আবারও, সেটা সারতে হবে চা খেয়ে। কল বাজছে। ইনু এসে নিজে ফোনটা তুলে দেখল ইরফানের নাম্বার। খানিকটা আড়ালে গিয়ে কলটা রিসিভ করে ইনু। বলো। হ্যাঁ দাদান বলো। মির্জানি কেমন আছে? ভালো, স্বাভাবিক কথাবার্তা বলছে। ডায়াবেটিক্সের পেশেন্ট। যা, শুকাতে সময় লাগবে, বোঝাই তো। ইরফান কিছু মুহূর্তে চুপ করে থেকে বলো, তুই কেমন আছিস? তোর বর কিছু বলেছে আমাকে নিয়ে? আমি ওদের হসপিটালে এনেছি তাই? না, ও জানে না দাদান, আমি বলিনি। আর তোর ননদ? সেও বলেনি? নালিশ করেনি ভাইয়ের কাছে? না, পূনমী লুকিয়ে গিয়েছে কথাটা। কলিং বেল বেজে ওঠা। ইনু তাড়াহুড়া লাগিয়ে কল কাটার আগে বলো, আচ্ছা রাখছি দাদান, প্রীতম এসেছে বোধ হয়। কল কাটার পর ইরফান বোকার মতো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। পরপর কণ্ঠে বিস্ময় এবং অবিশ্বাসের সুরে মিশিয়ে বলে উঠে, কথাটা লুকিয়ে গিয়েছে জ্ঞানী আপার আদরের ছোট বোন। দুর্ঘটনা ঘটেছে। স্বামী নিয়েশা শহরে ফেরার পর মেয়ে থেকে জানতে পেরেছে জামাইয়ের ওপর খানিকটা মনক্ষুণ্ণ হয়েছে স্বামীন। এতগুলো ঘন্টা মাঝে তাকে একটাবারও ফোন করে জানাতে পারল না মইন। ওরা সবাই, ইহান, তাজওয়ার, মির্জা সহ মির্জা বাড়ির সবাই চলে এসেছে ইসির কাছে। কিন্তু যখন মইনের মুখটা দেখল, স্বামীর সব অভিযোগ জল হয়ে গেল। ছেলেটার মন খারাপ চেহারা নামিয়েছে, অথচ কত প্রাণোচ্ছল ছেলেটা শ্বশুর শাশুড়ির সাথে। ইসি ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়িদের সামনে মইন বাসার পোশাক, ট্রাউজার এবং টি শার্টে বসে আছে ভদ্রমতো। এতক্ষণ চলেছে বিষাদ আলোচনা। মইনের পেয়ার ধূপে ঢোকেনি তাই ট্রান্সফার বহাল থাকবে। ইনসব মন ভালো নেই, তবুও সে বাপের বাড়ির লোকজনের জন্য কিছু স্ন্যাক্স রেডি করেছে। জামাইয়ের শান্ত মুখবিবরে দিকে চেয়ে স্বামীন একটা কথাই বলল, দেখো আমি কিন্তু তোমার ট্রান্সফারটা খুব সহজেই আটকে দিতে পারি বাবা, তুমি ভেবে দেখো। মইন প্রথম থেকেই রাজি না ব্যাপারটা। কারি টাকার ব্যাপার, তার কাছে আপাতত সে সামর্থ্য নেই। গতকাল রাতে নিয়ে ইসির সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। ইসি তারপর ঠান্ডা মাথায় প্রস্তাব দিয়েছিল তার মোহরানার টাকাটা ব্যবহার করতে, সেবার ঘরে ফার্নিচার কিনতে ব্যবহার করার কথা বলতে। তখন মইন না খোশ হয়েছিল। এবার তাই, এবারও ইসি উপর কিছুটা বিরক্ত হয়েছে মইন, রেগে গিয়েছিল হঠাৎ। শেষটা ইসি আর জেদ করেনি বিষয়টা নিয়ে, টাকা পয়সা বিষয় নিয়ে অন্তত সে মইনের ইগো হার্ট করতে চায় না। আলো খুব ভয়ে ভয়ে জামাইকে বলছে, দেখো তোমার শ্বশুর খুব একটা ভুল বলছে না, তুমি রাজি হও। ইলহাম মির্জা আর রেশমা মির্জা একই বক্তব্য। মইন খুব সুন্দরভাবে সবার পরামর্শ পাশ কাটিয়ে গেল। ইহান বড়দের থেকে আড়াল
নিয়ে ধৈর্য ধরে মইনকে বোঝালো কোনো কাজ হয়নি, আপাতত মইন শ্বশুরের অর্থ জোরে কিছু করবে না। ইহান শেষটা বলল, যেহেতু জেদ করছো তুমি, এর পিছনে বড়দের ভালোবাসাটা দেখলে না? মইন সামান্য হেসে বলল, গিয়ে 6 মাস থাকি, তারপর আবার ট্রান্সফার নিয়ে আশেপাশে কোনো জেলায় চলে আসবো। আপাতত সবাইকে তুমি একটু বোঝাও, আমার দ্বারা হবে না এটা ইহান। 1 সপ্তাহ পর মইন চলে যাবে বান্দরবান। এদিকে বড়রা সবাই চিন্তিত জামাইয়ের ওপর। এইবার আলো স্বামী খানিকটা বিরক্ত হলো, মানিয়ে নেয়। সারা জীবন পরিশ্রম করা ছেলেটা হুট করে শ্বশুরের অর্থনির্ভর হবে, এটা ভাবা মূর্খামি। মেয়ে জামাইকে নিয়ে আবারও জরুরি আলোচনা বসলো বাড়ির বড়রা। প্রসঙ্গ হচ্ছে ইসি। মইন বান্দরবান চলে গেলে ইসি কী করবে সেটা জানতে চাইছে স্বামী। মইন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। ইসমা মির্জা ইসিকে বলল, বলো বড় আম্মা, কী করব? ইসি একটিবার ভাবলো না, সাথে সাথে জবাব দিল, আমি ওর সাথে যাব ছোট বাবা। আর কি করব? কিন্তু তুই একটা চাকরি করিস ইসি। ইহানের কথায় ইনসা চুপ হয়ে যায়। পরপর বলে, আপাতত আমি যেতে চাচ্ছি, আমার রেজিগনেশন দিয়ে দেব। আমি এখানে কিছু একটা ট্রাই করব না হয়। সবাই হা করে বাড়ির বড় মেয়ে মুখের দিকে তাকিয়ে আছে। মইন একটা শব্দ বলেনি, সে চুপচাপ ইসির কথা শুনছে। স্বামী মেয়ের কথা শুনে খুশি হয় ভীষণ, তবুও তার পিতৃসত্তা আবেগী হয়ে বলে ওঠে, সব কিছু এত ইজি হবে না আম্মা। তুমি চাইলে ওখান থেকে কাজটা শিখতে পারো। আর তাছাড়াও 6 মাস গিয়ে মইন ওখানে পরিবেশে বুঝুক, তুমি না হয় পরে যাও। আলো ঋতুপরি কেউ কথা বলছে না। আর এক একজনের এক এক মত থাকলেও শুধু জামাই আর মেয়ের ব্যক্তিগত ব্যাপারে পরামর্শ দিতে ইচ্ছে করছে না তাদের। ইসি মইনের চোখের দিকে তাকায়। মইন তখনও নিশ্চুপ। শ্যামলা রঙের সুন্দর মুখটা, নিকষ কালো চোখ দৃষ্টি রেখে ইসি আজও বুঝে নিল মইন চাচ্ছে ইসি যেটা ভালো লাগবে সেটা করবে। কাউকে খুশি করে একটা কাজ করা প্রয়োজন নেই যদি না সেটা মন থেকে আসে। একটা মহানগরীয় মেয়ে হুট করে তার স্বামীর হাত ধরে বান্দরবানে গিয়ে থাকবে, তাও ইসির মতো খুঁতখুঁতে স্বাধীন চেতনা মেয়েটি। মইন এটা নিয়ে সন্দিহান ছিল কিঞ্চিত, কিন্তু ইসি প্রফুল্ল চিত্রে বাবা মা চাচা চাচি বড় ভাইয়ের সামনে মইনের দিকে ফিরে স্পষ্ট স্বরে বলল, আমি তোমার সাথে যেতে চাচ্ছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আলো এখন আর একটা কথা বলে না, শুধু পরীর কণ্ঠে আদর মেখে বলে ওঠে, তুই পরে যা না হয়। এভাবে হঠাৎ তোর অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হয়, কিন্তু আমি বরাবর বলছি আমি সংসারটা করতে চাই, এবং সেটা মইনের থেকে এত মাইলের দূরত্ব থেকে নয় নিশ্চয়। স্বামী সহ বাড়ির বড়রা সবাই তখনও চুপ হয়ে যায়। ইনসা এইবার মায়ের দিকে তাকিয়ে বলো, আম্মা, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আমি তোমার পাপার সাথে যেতাম। অস্ফুট আলো বলে দেয় মেয়েকে। ইনসা উঠে দাঁড়ায়, পাপার দিকে তাকিয়ে বলে, রেজিগনেশন পাঠিয়ে দেবো পাপা। স্বামীন হাসে দীর্ঘ সময় মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তুই কাজটা ওখানে থেকে করবে, রেজিগনেশন দিতে হবে না আম্মা। রাত খেয়ে দিয়ে শ্বশুরবাড়ির লোক চলে গেলে মইন বেডরুমে ঢুকে তার বউকে কাছে টানলো। নিবৃত্তে ইসির কোলে মাথা রেখে নর্মস্বর বলল, আরেকটি বার কি ভাবতে চাচ্ছ? দেখো, সব দিক বিবেচনা করে নেবে। আমি সব মিলে 9-10 ঘন্টা বাড়িতে থাকবো, ওটা বান্দরবান। হুট করে ছুটি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তে পারবে না। চাইলে সময় কাটাতে বান্ধবীদের কিংবা বোনদের বাড়ি ডেকে নিতে পারবে না। বাবা দেখতে আসতে পারবে না, যখন ইচ্ছা হবে তখন। কিন্তু সত্যি তো এইটা, আমাকে ওখানে থাকতেই হবে, আমার ওখানে থাকা উচিত, স্পষ্ট করে বলে দেয় ইসি। শুকনো হাসলে মইন। বইয়ের গালে হাত রেখে বলো, তুমি শিখে গিয়েছ উচিত অনুচিত কি? হ্যাঁ, কেন? কারণ ইটস অথরিটি, বলে ইনসা মইনের পাশে শুয়ে পড়ল। মইনকে জড়িয়ে ধরে সে রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। বড়লোকের বাপের বকে যাওয়া, উচ্ছন্ন যাওয়া মেয়েটা। মইন ঘুমন্ত মুখবিবর থেকে নিজের দৃষ্টি সরায়। যে মেয়েটিকে একদিন বুঝিয়েছিল এটা বিয়ে শোধবোধ খেলা নয়, আজ মেয়েটা কেমন লাগামী হয়ে শুধু দিয়েই যাচ্ছে মইনকে। মিষ্টি আন্টি এক টুকরো বরফখণ্ড এভাবে গলে মইনের সবটুকুতে আশ্রয় পড়ুক, রাজ করুক। আজকাল মইন খুব ইচ্ছে করে 2জন থেকে 3জন হতে, কিন্তু এই মেয়ে সব মানল, এটা মানবে না এত তাড়াতাড়ি। ইসি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সবসময় সচেতন থাকে, সাংঘাতিক সচেতন।
ওর হাবভাব দেখে মইন বুঝেছে এখনই বেবি নেওয়াতে তার ঘোর আপত্তি। সত্যি বলতে এত তাড়াতাড়ি কেউ তো চাই না বেবি। মইনের মতো এত লোভী নয় কেউ। একা একা হাসে মইন আর একটু বইয়ের সাথে মিশে গিয়ে বলে, ভাই মইন আস্তে ধীরে। সব এভাবে একসাথে পেলে আনন্দে চোটে তুই হার্ট অ্যাটাক করবে। সব কিছু আস্তে ধীরে হোক। 25-এর বুড়ি বাচ্চা বউ বড় হোক আর একটু, তারপর। প্রেরণা আটকে পড়েছে ফুপির বাড়িতে। শুদ্ধ জন্ম নিবন্ধন সনদ সূত্রে আজকে ও ফিরতে পারবে না। ফোন করে মিস জেনি আর সবার খোঁজ নিয়েছে। সকালে রান্না মেড করে রেখে গিয়েছে। ইনু আজকে একটা প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে, সেখানে যেতে হবে। প্রীতমও গিয়েছে সাথে, ইনুর গার্ডিয়ান হিসেবে। যদিও ইনু শুরুতে পাপাকে কল করে বলেছে। ইসমাম মির্জা শীতল কণ্ঠে জানিয়ে দিয়েছে, স্বামীকে নিয়ে যাও। এখন পাপার সাথে এত ফর্মালিটি দেখাতে হবে না। বাড়িতে পূর্ণমী আর মিস জেনি, কোনো কাজ নেই দুজনের। মিস জেনি দুর্বলতা কাটিয়ে সুস্থ হলে কপালে ঘাড় শুকায়নি। এমনিতে হাঁটাচলা করতে পারবেন স্বাভাবিকভাবেই। পূর্ণমী গান শুনছে। মিস জেনি কোলে মাথা রেখে ওর চুলে আদুরে আঙুল চালিয়ে বিলি কেটে দিচ্ছিল মিস জেনি। খানিক বাদে কলিং বেল বেজে ওঠে। মিস জেনি ধীরে ধীরে উঠে দরজার কাছে যায়। তার পেছনে পেছনে চলে যায় পূর্ণমী। ডোর ভিউতে ইরফান মির্জা কৃষ্ণবনের গম্ভীর অথচ শান্ত মুখটা দেখতে মিস জেনি পূর্ণমীর দিকে তাকায়। অস্ফুট বলে, ইরফান মির্জা। চূড়ান্ত বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে পূর্ণমী। দাঁতে দাঁত চেপে বলে, কি নির্লজ্জ লোক রে বাবা। দরজা খুলবো নাকি প্রীতমকে কল করব? একটু ভাবে পূর্ণমী, তারপর আস্তে ধীরে বলে, ভাইয়াকে যা বলার আমি বলবো। আপাতত দরজা খোলো, দেখুন বোনের জন্য এসেছে কিনা। দরজা না খুললে তো আবার অসামাজিক হয়ে যাব। আমরা ওনাদের বোনকে ওনাদের কাছ থেকে নাকি কেড়ে নিয়েছি, এমন হুল ফোলানো কথা শুনতে হবে। ইরফান মির্জা দাঁড়িয়েছিল হাতে ফলের প্যাকেট নিয়ে। মিস জেনি দরজা খুলতে ইরফান মুখটা হাসি করে বলল, কেমন আছেন মিস জেনি? মিস জেনি হাসতে চাইলেও পারে না, গম্ভীর হয়ে বলে, ভালো, তুমি? ইরফান বলে, ভেতরে আসতে পারি? আসলে আপনাকে আর ইনুকে দেখতে এলাম। আত্মীয় আমরা, সামাজিকতা একটা ব্যবহার আছে না বলুন? আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। পূর্ণমী কোঁচকানো কপাল আরও কুঁচকে গিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান গম্ভীর হয়ে বলল, মেহমান আসলে দরজা আটকে এভাবে দাঁড়িয়ে থাকতে নেই, আমার বোনটা কষ্ট পাবে। বড় বড় শ্বাস ফেলে একপাশে সরে দাঁড়ায় পূর্ণমী। ইরফান ভিতরে ঢুকে ভান করে ডাকলো, ইনু কোথায় তুই? যেন সে জানতো ইনু বাড়িতে নেই, ভাবি বাড়িতে নেই। রাগি রাগি গলায় জবাব দেয় পূর্ণমী, ও তাই নাকি? ইস, ভুল সময় এলাম। আচ্ছা, অপেক্ষা করছি। ফলের প্যাকেটটা সেন্টার টেবিলে রাখতে ইরফান বসলো সোফাতে। পূর্ণমী দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ইরফান বলল, এভাবে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে কোম্পানি দিতে হবে না। আমি জানি তোমরা আত্মীয় হিসেবে যথেষ্ট সামাজিক। যাও, ভিতরে যাও, আমি একা একা অপেক্ষা করছি। মেজাজে 12টা বেজে গেল। পূর্ণমী বিড়বিড় করে দুটো গালি দিল। ইরফান শুনল না। সে বলল, কি বললে? কফি খাবে না চা খাওয়া জানতে চাইলেন? ওয়েল, 1 কাপ চা হলে খাওয়া যায়। বোনের বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে বোনের কষ্ট পাবে, তোমার ভাবি কষ্ট পাবে। উত্তপ্ত মেজাজ নিয়ে নিজের স্থান ধীরভাবে দাঁড়িয়ে আছে পূর্ণমী। ভাইয়া ভাবি কখন আসবে জানা নেই। 1:30টার আগে আসবে না সম্ভবত, তবে সে চাচ্ছে দ্রুত প্রোগ্রাম শেষ করে আসুক। ভাবি সচক্ষে যেন তার প্রাণপ্রিয় দাদানিকে এখানে দেখে। ইরফান সোফায় বসে গা থেকে মাথা মেয়েটিকে চোরা চোখে এক পলক দেখে নেয়। অগোছালো পরিপাটি মেয়েটার চুলগুলো উস্কো খুস্কো, চেহারা ক্লান্তির ছাপ। কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ঠান্ডা লাগে ছেড়েছে। ইরফান তাকায় মিস জেনির দিকে। বলো, ফলগুলো আপনার জন্য, খাবেন প্লিজ? মিস জেনি নির্বিকার, কোনো জবাব দিল না। পূর্ণমী একটা লম্বা শ্বাস ফেলে বলো, মিস জেনি, ওনাকে 1 কাপ চা এনে দিন। ইরফান মুখটা হাসি হাসি করে আশেপাশে তাকায়। ড্রয়িং রুমে সেলফ ভর্তি শুধু বই আর বই। এত বই কে পড়ে? ভীষণ কৌতূহল হয়ে জানতে চায় ইরফান। এত বই কে পড়ে? জেনে আপনার লাভ? না বললে তো তোমার কোনো লাভ হবে না। হবে, আপনার সাথে এত কথা খরচ করার ইচ্ছে নেই। ইরফান সামান্য হেসে বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। মুখে হলে আইসি। পূর্ণমী কোঁচকানো কপাল নিয়ে চলে যায় কিচেনে। কিচেনে গিয়ে মিস জেনিকে ফিসফিসে বলে, চা হয়েছে মিস জেনি?
এই তো। এক কাজ করুন মির্জেনি, 2 চামচ লবণ দিয়ে দিন। দাঁতে দাঁত চেপে পৌনমি বলে। মির্জেনি সামান্য অবাক হলো, পরপর নিজেকে সামলে নিয়ে বলল, এভাবে খাবার জিনিস নষ্ট করা ঠিক নয় পৌনমি। তুমি বরং মুখে কিছু কথা শুনিয়ে দাও। কী শোনাবো আর কী শোনাবো? আর কত গালি দেব? আমার আর কিচ্ছু বলার বাকি নেই। বেহাইয়া কোথাকার। ইচ্ছে করছে চায়ের কাপে কয়েক ফোঁটা হারপিক মিশিয়ে দিতে। মির্জেনি বলল, আমি প্রীতমকে ফোন করি না। ভাইয়া ভাবি প্রোগ্রাম ফেলে দৌড়ে আসবে। ভাবি এই দিনটা নষ্ট হোক, আমি চাই না। ওনারকে গিয়ে চা দিন। বলুন মুখটা না নেড়ে চুপচাপ এটা গিলতে। মির্জেনি ইরফানকে গিয়ে চা দেয়। ইরফান হেসে ধন্যবাদ জানিয়ে চাটা নেয়। পৌনমি কিচেন থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে নিলে ইরফান চায়ের চুমুক না বসিয়ে বলল, আচ্ছা শোনো, ইনুর শরীর ঠিক আছে তো? পৌনমি পা থমকালো, দাঁড়িয়ে পড়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, আছে। আবারও পৌনমি যেতে নিল। ইরফান বলল, আচ্ছা শোনো, ওই ঠিকঠাক খাওয়া দাওয়া করে তো? আবার দাঁড়িয়ে বলল পৌনমি, বলল করে। আবারও ইরফান বলে ওঠে, আমার বোনকে দিয়ে বেশি কাজ করাও না তো তোমরা? এবার দাঁড়িয়ে রয় পৌনমি। কোনো রকম মেজাজ সে দেখায় না, তবে মনে মনে কল্পনা করছে এই লোকটা দুমদাম করে খুব মারছে সে। দুগালে ঠাস ঠাস করে চড়, নাক বরাবর ঘুষি আর মাথায় চুল ধরে দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছি। এটা পৌনমির অভ্যাস। কারোর ওপর রাগ উঠলে নিজেকে এভাবে তৃপ্তি করে সে। এই লোকটাকে কল্পনাতে কত শস্ত্রবাজে পৌনমি থাপড়িয়েছে, খামচিয়েছে, তার কোনো ইয়াত্তার নেই। এই লোক দেখতে কেমন পৌনমি জানে না। পৌনমির কল্পনায় ইরফান মির্জা নামের উগ্র বদ লোকটা খুব কুৎসিত দেখতে। পৌনমি সুন্দর, মন কখনো মানুষকে বাহ্যিক সৌন্দর্য বিচার করেনি। সেখানে সে নিজে নিখুঁত নয়, তবে তার কাছে মনে হয় এই লোকটা হয়তো দেখতে অতি ভয়ঙ্কর। ইরফান ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এভাবে কাট কাট করে জবাব দিচ্ছ কেন? তোমার ভাবি সংক্রান্ত প্রশ্ন করছি তো। শুনতে ভালো লাগছে না? না, কারণ আপনার কণ্ঠস্বর খুব নির্মম কর্কশ, আপনার মতো। ও আচ্ছা, তাই নাকি? জি, আপনি যেমন বদ লোক, আপনি দেখতেও কুৎসিত, আর আপনার কণ্ঠস্বরও খুব বাজে। বলতে বলতে পৌনমির অদ্ভুত লাগে, এই লোকের কথা শোনানোর একটা সুযোগ সে ছাড়ছে না। ইরফান হাঁ হয়ে পৌনমির মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে অস্ফুট বলে, কুৎসিত দেখতে? তুমি আমাকে দেখেছ? বলে চায়ের চুমুক বসায় ইরফান। পৌনমি কাট কাট গলায় বলে, না, তবে ওই হবেন হয়তো ছোটবেলায় আমার পড়া কমিক্সে সব থেকে ভয়ানক রাক্ষসের মতো দেখতে, আর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকে। বিষম খায় ইরফান। হাতের চায়ের কাপ থেকে ছলকে পড়ে চা। পরপর চোখ বড় বড় করে পৌনমির দিকে তাকিয়ে কাশতে শুরু করে। পৌনমি চোখে মুখে কাঠিন্য বজায় রেখে দাঁড়িয়ে থাকে। খানিক বাদে কাশি থামিয়ে ইরফান সময় দেখল, চায়ের কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়িয়ে পৌনমিকে বলল, আসছি আমি। তাড়াহুড়া ভাব ইরফানের। কিঞ্চিত অবাক পৌনমি, লোকটা তো এসেছিল বোনকে দেখতে নিজে। তবে পৌনমি নিজে থেকে কিছু বলে না। এই লোক এখান থেকে চলে গেলে তার আত্মা শান্তি পাবে। ইরফান চলে যাওয়ার পর পৌনমি নিজের ঘরে ঢুকে বিছানায় বসে থাকে চুপচাপ। আজ আসুক ভাইয়া আর ভাবি, বলে দেবে পৌনমি ভাইয়াকে সব কিছু।